কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এফ ডিস্ট্রিবিউশনের লাস্ট ক্লাস এবং আমার যে চ্যাপ্টার কয়েকটা ছিল তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস এফ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ক্লাস শেষ ক্লাস। আর তোমাদের যে আরেকটা পার্ট আছে স্যাম্পল সার্ভে, সেই পার্টটা তো আলতাফা নিচ্ছে। তাহলে আমরা এফ ডিস্ট্রিবিউশনের গত ক্লাসে কিছু স্ট্যাটিস্টিক ডেরিভেশন, মিন, ভেরিয়েন্স, এই ডিস্ট্রিবিউশনের মোড, এগুলো আমরা দেখেছিলাম। আজকে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সহ ইমেজেস, প্রপার্টিজ, এগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে একটা কোশ্চেন আছে কি, for a F distribution with n1 and n2 degrees of freedom, if n1 equal to n2 equal to n, then show that the arithmetic mean is reciprocal of harmonic mean. তাহলে কোশ্চেনটা কি বোঝাচ্ছে? আমরা জানি এফ ডিস্ট্রিবিউশনের দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা n1 একটা n2। এফ ডিস্ট্রিবিউশনের দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম n1 এবং n2। আমরা দেখছি টি ডিস্ট্রিবিউশন, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল n, কিন্তু এফ ডিস্ট্রিবিউশনের ডিগ্রিজ অফ ফ্রিডম দুইটা n1 এবং n2। যদি এই ডিগ্রিজ অফ ফ্রিডম দুইটা সমান হয়, n1 n2 ইকুয়াল টু n, যদি এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে তাহলে অ্যারিথমেটিক মিনটা হবে হারমোনিক মিনের বিপরীত। ওকে, তোমরা অ্যারিথমেটিক মিন করেছো ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, অ্যারিথমেটিক মিন হারমোনিক মিনের বিপরীত। তাহলে দেখো আমরা যে ডিস্ট্রিবিউশনের মিন বের করি, ডিস্ট্রিবিউশনটা কি একটা পপুলেশন, এখানকার মিনটাকে আমরা বের করি কি এক্সপেকটেশন অফ এক্স দি, এক্সপেকটেশন অফ এক্স। স্যাম্পল মিনকে আমরা বলি এক্স বার, স্যাম্পল মিনকে আমরা বলি এক্স বার, আর পপুলেশন মিনকে আমরা বলি এক্সপেকটেশন অফ এক্স বা এক্সপেকটেশন অফ ভেরিয়েবল বা মিউ ওয়ান ড্যাশ, এটাকে আমরা মিন বলি। তোমরা ডিস্ট্রিবিউশনে এর আগেও দেখেছো, ফার্স্ট ইয়ারে যে পড়েছো বায়োনোমিয়াল, পয়সন, নরমাল। এখানে আমরা এর আগে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন পড়েছি, টি ডিস্ট্রিবিউশন পড়েছি, তারপরে এফ ডিস্ট্রিবিউশনের আমরা মিন ভেরিয়েন্স বের করেছি। আচ্ছা, তাহলে স্যাম্পল মিনকে আমরা বলি এক্স বার আর পপুলেশন মিনকে আমরা বলি এক্সপেকটেশন অফ এক্স, যেখানে ভেরিয়েবলটা এক্স। আর এফ ডিস্ট্রিবিউশন, এখানে ভেরিয়েবলটা কি এফ। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবলটা কাই স্কয়ার, এফ ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবলটা হচ্ছে এফ। ওকে, তাহলে এই এক্সপেকটেশন অফ এফটা হবে হারমোনিক মিন যদি বের করি, এই এফ এর যদি আমরা হারমোনিক মিন বের করি তার বিপরীত, যদি ডিগ্রিজ অফ ফ্রিডম দুটো সমান হয়। তাহলে আমরা এটা দেখব, যদি n1 এবং n2 এই ডিগ্রিজ অফ ফ্রিডম দুটো সমান হয় তাহলে এফ ডিস্ট্রিবিউশনের অ্যারিথমেটিক মিনটা হারমোনিক মিনের বিপরীত। তাহলে আমরা জানি এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ উইথ n1 and n2 ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা হলো এটা, যেটা দিয়ে আমরা গত ক্লাসে এটা ডিরাইভ করেছি, সেটার মিন, ভেরিয়েন্স এবং এই ডিস্ট্রিবিউশনের মোড বের করেছিলাম। তাহলে পিডিএফটা আমরা লিখলাম, আমরা এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফটা জানি যে n1 by n2 to the power n1 by 2 beta n1 by 2 n2 by 2 f to the power n1 by 2 minus 1 1 plus n1 by n2 f to the power n1 plus n2 divided by 2।
এখানে আমরা এখন বসাবো n1 ইকুয়াল টু n2 ইকুয়াল টু n, মানে যেখানে যেখানে n1 n2 আছে সবখানে আমরা n বসাবো। তাহলে দেখো n n n কেটে গেলে এটা তো 1 1 টু দি পাওয়ার, এটা যাই হোক না কেন এটার কোনো আমার ভ্যালু নেই, 1 টু দি পাওয়ার n বাই 2, তাহলে এটা আমার থাকছে না। তাহলে কি থাকছে, বিটা n বাই 2 বিটা n বাই 2, তাহলে বিটা n বাই 2 n বাই 2, f টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, সেটা আমরা লিখেছি f টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, আর 1 প্লাস f, এটা যেহেতু n বাই n এটা 1 হয়ে গেল, তাহলে 1 প্লাস f টু দি পাওয়ার n প্লাস n 2n বাই 2 মানে n। তাহলে এই ডিস্ট্রিবিউশনে যখন n1 ইকুয়াল টু n2 ইকুয়াল টু n হবে তখন আমার ডিস্ট্রিবিউশনটা দাঁড়াবে এরকম। এখন আমরা এরিথমেটিক মিন বের করব। তাহলে এরিথমেটিক মিন মানে কি, এক্সপেকটেশন অফ f, যেহেতু আমাদের ভেরিয়েবলটাই এখানে f, তাহলে আমরা জানি এক্সপেকটেশন অফ x মানে x f of x dx, তাহলে f যদি ভেরিয়েবল হয় e of f ইকুয়াল টু f f of f df। ওকে, তাহলে এখানে দেখো এখানে এই অংশটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্মটা বাইরে আসলো, f আর কি f টু দি পাওয়ার n বাই 2 1 প্লাস f টু দি পাওয়ার n। ওকে, এখন এই f টা f এর সঙ্গে চলে গেল, n প্লাস 1 মাইনাস 1 এই ফর্মে কেন লিখলাম আমরা, আমরা এটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেলবো, সেই জন্য এটাকে আমি শুধু n বাই 2 না লিখে n প্লাস 1 মাইনাস 1, কেন সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন ফর্মটা কি, x টু দি পাওয়ার m মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n। ওকে, তাহলে এটা সামথিং মাইনাস 1 থাকতে হবে, কাজে এই মাইনাস 1 যেটা ছিল সেটা আমরা রেখে দিলাম, এই 1টা এর সঙ্গে অ্যাড হলো। এখন এখানে m প্লাস n, এই উপরের অংশটা অবশ্যই নিচে থাকতে হবে, তাহলে n বাই 2 প্লাস 1 এটা থাকতে হবে, এটা লিখলাম, প্লাস n বাই 2 মাইনাস 1, তাহলে 1 1 ক্যান্সেল, n বাই 2 প্লাস n বাই 2 n। ওকে, আমরা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেললাম, তাহলে এটা কি হবে, বিটা n বাই 2 প্লাস 1 n বাই 2 মাইনাস 1। এখন আমরা বিটাকে এটাকে ভাঙাবো, বিটা ফাংশনের সঙ্গে গামা ফাংশনের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ অনুযায়ী এটাকে ভাঙাবো, গামা n বাই 2 গামা n বাই 2, গামা n বাই 2 প্লাস 1 গামা n বাই 2 মাইনাস 1, আর n বাই 2 আর n বাই 2 যোগ করে n, 1 1 ক্যান্সেল, তাহলে এখন আমাদের গামা n ক্যান্সেল। ওকে, এটাকে ভাঙাইলে কি হবে, এখানে একটু সংক্ষিপ্ত ভাবে করা আছে, তোমরা আশা করি বুঝবে, গামা n প্লাস 1 মানে n গামা n, তাহলে n বাই 2 প্লাস 1 মানে n বাই 2 গামা n বাই 2, এই n বাই 2 আর এই n বাই 2 একটা ক্যান্সেল হয়ে গেছে। ওকে, এখন এটাকে আমরা কি লিখব, এখানে আমরা এই যে গামা n বাই 2 গামা n বাই 2 ক্যান্সেল হয়ে গেছে, আর এটা কি কি ভাঙাবো, এটাকে গামা n মানে কি n মাইনাস 1 গামা n মাইনাস 1, তাহলে এটাকে ভাঙাবো n বাই 2 মাইনাস 1 গামা n বাই 2 মাইনাস 1, এই গামা n বাই 2 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেছে, আর এটাকে ভাঙায় n বাই 2 গামা n বাই 2 সঙ্গে আরেকটা গামা n বাই 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমার থাকলো উপরে থাকলো n বাই 2 আর নিচে থাকলো n বাই 2 মাইনাস 1। n ডিভাইডেড বাই লসাগু করলে 2 2 ক্যান্সেল, n ডিভাইডেড বাই n মাইনাস 2, তাহলে অ্যারিথমেটিক মিনটা কত বের হলো, n ডিভাইডেড বাই n মাইনাস 2। এখন আমরা বের করব হারমোনিক মিন। হারমোনিক মিন আমরা কি জানি, যে বিপরীত বিপরীত মানের যোগফলের বিপরীত মানকে তরঙ্গ গড় বলে, বাংলায় যেটা তোমরা পড়েছো। হ্যাঁ, তাহলে এটা 1/h ইকুয়াল টু এক্সপেকটেশন অফ 1/f, দুটাই বিপরীত, এটার বিপরীত মানটা এটার বিপরীত, যেহেতু দুইটা বিপরীত, তোমরা যেটা ফার্স্ট ইয়ারে করেছো হারমোনিক মিন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x1 প্লাস 1 প্লাস x2 প্লাস 1 প্লাস xn ডিভাইডেড বাই n, বিপরীত মানগুলোর গড় করে সেটার বিপরীত মান নিলে সেটা হলো হারমোনিক মিন। এই জন্য দুইবার বিপরীত, এই জন্য একটা 1/h লিখছি, এটা যদি আমরা h লিখতাম তাহলে হচ্ছে একটা বিপরীত, দুইবার রিসিপ্রোকাল জিনিসটা দুইবার আসবে। হ্যাঁ, বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে, বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে
হারমোনিক মিন বলে। সেই জন্যই আমরা 1/h ইকুয়াল টু এক্সপেকটেশন অফ 1/f। তাহলে বিটা এই অংশটা কনস্ট্যান্ট, এটা বাইরে আসলো। 1/f আর f যে আমরা বের করেছিলাম একটু আগে, n1 ইকুয়াল টু n2 ইকুয়াল টু n করে f, এই ডিস্ট্রিবিউশনটা এই যে এটার এই অংশটা বাইরে চলে আসবে, 1 এই অংশটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 1/f ইন্টু f টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস f টু দি পাওয়ার n। তাহলে সেটা এখানে লেখা হয়েছে 1/β n/2, β n/2 বাইরে আসলো, 1/f আর f টু দি পাওয়ার n/2 মাইনাস 1, 1 প্লাস f টু দি পাওয়ার n। ওকে, একই ম্যাথমেটিক্যাল প্রসিডিউরটা একই, ওখানে +1 হয়েছিল, +1 -1, এখানে -1 -1, এখানে -2 না লিখে আমরা যেহেতু গামা ফাংশনে সরি সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনে ফেলবো সেই জন্য আমরা এই ফর্মে রাখলাম। এটাকে তাহলে কি একই, শুধু মাইনাসটা আগে m প্লাস n, তাহলে এটা এখন হয়ে গেল m, এই জন্য এটা আগে চলে আসছে, এটা পরে, আগে পিছের কোনো অসুবিধা নেই। তাহলে জিনিস কিন্তু আমাদের একই আসলো, উপরে f টু দি পাওয়ার n1 মাইনাস n/2 মাইনাস 1, 1 প্লাস f টু দি পাওয়ার n/2 মাইনাস 1 প্লাস n/2 প্লাস 1, তাহলে কি হবে বিটা n/2 মাইনাস 1 n/2 প্লাস 1। এটা দুটা মান একই, কেন আমরা জানি বিটা mn সমান বিটা nm। এটা এটা হলো, তাহলে এটাকে আমরা ভাঙালাম গামা ফাংশন বিটা ফাংশনের রিলেশনশিপ, গামা n, এটা হলো গামা m প্লাস n, m প্লাস n মানে গামা n, n/2 n/2, n/2 প্লাস n/2 করে গামা n, গামা m, গামা n, তার মানে গামা m/2 গামা n/2। এখানে কি গামা m গামা n, যেহেতু এটা নিচে এই জন্য m প্লাস n টা উপরে আসছে, আর এটা যেহেতু উপরে এই জন্য গামা m গামা n গামা m প্লাস n। তাহলে n/2 মাইনাস 1 n/2 প্লাস 1, আর এই দুটো যোগ করলে 1 1 ক্যান্সেল, n/2 করে n, আলটিমেটলি আগের জিনিসই চলে আসলো। তাহলে এই গামা n আর গামা n ক্যান্সেল। ওকে, তাহলে এটা এরকমই থাকবে, এখানে একটা এরকম থাকবে, আরেকটাকে ভাঙাইলে গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, তার মানে n/2 মাইনাস 1 গামা n/2 মাইনাস 1, গামা n/2 মাইনাস 1 ক্যান্সেল, আবার গামা n প্লাস 1 মানে n গামা n, তার মানে n/2 প্লাস 1 কে ভাঙালে n/2 গামা n/2, এই গামা n/2 আর এই গামা n/2 একটা ক্যান্সেল, তার মানে আগের মতোই উপরে থাকলো n/2 মাইনাস 1, তাহলে লসাগু করলে n ডিভাইডেড বাই n মাইনাস 2, তাহলে 1/h ইকুয়াল টু আসলো n ডিভাইডেড বাই n মাইনাস 2, তাহলে h ইকুয়াল টু আসবে n/2 ভাগ n, তার মানে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু 1 বাই হারমোনিক মিন। ওকে, আরেকটা দেখো, এটা কি বলছে, if s1 square and s2 square are the variance of two independent random samples of size n1 and n2 from a normal population with equal variance sigma square, find the distribution of the statistic কি f equal to s1 square ভাগ s2 square, s1 square ভাগ s2 square, s1 square মানে স্যাম্পল মিন, ফার্স্ট স্যাম্পলের স্যাম্পল মিন, s2 স্কয়ার মানে সেকেন্ড স্যাম্পলের স্যাম্পল মিন, এখানে দুইটা স্যাম্পল, টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম স্যাম্পল, একটা সাইজ হচ্ছে n1 একটা সাইজ হচ্ছে n2, তার মানে স্যাম্পল ভেরিয়েন্স s1 স্কয়ার ইকুয়াল টু সাম অফ x1 i মাইনাস x1 বার ডিভাইডেড বাই n1 মাইনাস 1, আর s2 স্কয়ার ইকুয়াল টু সাম অফ x2 i মাইনাস x2 বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n2 মাইনাস 1। sample mean x1 bar equal to sum of x1 I ভাগ n1, sample mean x2 equal to sum of x2 I divided by n2। তাহলে দেখো এইটা আর আমরা যে ডেরিভেশন করেছিলাম এই দুটা কিন্তু আলটিমেটলি সেম জিনিস, ওটা ছিল আমাদের n ডিগ্রিজ অফ ফ্রিডম, আর এটা হবে n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে দেখো n-1 s স্কয়ার by sigma square, এটা follows chi-square distribution, follows chi-square distribution। তাহলে দেখো sigma square মানে কি sum of xi minus x bar whole square ভাগ n, তাহলে এটাও s square ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাও ডিগ্রিজ অফ ফ্রিডম, শুধু এটা স্যাম্পল ভেরিয়েন্স জন্য n1 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাও
ফলোস করবে, এটাও কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ n2 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। কারণ এখানে আমরা সাম যদি করতাম, এখানে ভাগ করতাম যদি n দিয়ে, তাহলে এটা n ডিগ্রিজ অফ n1 n2 ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যেত। এটা প্রথমে কিন্তু স্ট্যাটিস্টিকটা যখন লিখেছি তখন কিন্তু এটা আমরা দেখেছিলাম। তাহলে এটা কি হবে, এই যে কাই স্কয়ার উইথ n1 ডিগ্রিজ অফ ফ্রিডম, কাই টু স্কয়ার উইথ n2 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এইটা ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম, এইটা ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমার কি হবে, এটা মানে কাই ওয়ান স্কয়ার, এই অংশটা মানে কি কাই ওয়ান স্কয়ার উইথ n1 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই n1 - 1, এটা হলো কাই স্কয়ার n2 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই n2 - 1। এখন তাহলে আমাদের কি হলো, দুইটা কাই স্কয়ারের রেশিও। তাহলে f ইকুয়াল টু আমি কি পড়েছিলাম, f স্ট্যাটিস্টিক যখন এফ ডিস্ট্রিবিউশন ডিরাইভ করি তখন কি ছিল, কাই ওয়ান স্কয়ার ভাগ n1, কাই টু স্কয়ার ভাগ n2, কাই ওয়ান স্কয়ার ভাগ n1 আর কাই টু স্কয়ার ভাগ n2। এখন আমরা যেটা করছি, জাস্ট ওটার চেয়ে ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কম, কাই ওয়ান স্কয়ার ভাগ n1 - 1, কাই টু স্কয়ার ভাগ n2 - 1। তাহলে এই দুটার ডেরিভেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু n এর জায়গায় n1 এর জায়গায় n1 - 1, n2 এর জায়গায় n2 - 1। একই ডেরিভেশন ওখানে n1 এর জায়গায় n1 - 1 আর n2 এর জায়গায় n2 - 1। তাহলে এখানেও আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ কাই ওয়ান স্কয়ার and কাই টু স্কয়ার উইথ n1 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম and n2 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম নিব। তাহলে 2 টু দি পাওয়ার n1 - 1 ভাগ 2, ওখানে যেমন করেছিলাম n1 ভাগ 2, গামা n1 - 1 ভাগ 2 e টু দি পাওয়ার মাইনাস হাফ কাই ওয়ান স্কয়ার টু দি পাওয়ার এত। সিমিলারলি কাই টু স্কয়ারটা লিখবো 2 টু দি পাওয়ার n2 বাই 2, গামা n2 বাই 2 মাইনাস ডিভাইডেড বাই 2 e টু দি পাওয়ার মাইনাস কাই 2 স্কয়ার ভাগ 2, কাই টু স্কয়ার টু দি পাওয়ার n2 - 1 ডিভাইডেড বাই 2 - 1। আগে ডেরিভেশনটা করলে, একটা ডেরিভেশন শিখলেই এটার সঙ্গে ওইটার কোনো পার্থক্য নাই, শুধু যেখানে যেখানে n1 আছে সেখানে সেখানে n1 - 1, যেখানে যেখানে n2 আছে সেখানে সেখানে আমাদের n2 - 1। ওকে, তাহলে কনস্ট্যান্ট পার্ট গুলোকে আমি বাইরে নিয়ে আসবো, এটার সঙ্গে যেগুলোর সঙ্গে কোনো কাই স্কয়ার নাই সেগুলো বাইরে নিয়ে আসলাম, 2 টু দি পাওয়ার এগুলাকে আমি যোগ করে ফেলেছি, হ্যাঁ n1 প্লাস n2 কে যোগ করে ফেলেছি। এখন ই টু দি পাওয়ার কাই ওয়ান স্কয়ার, কাই টু স্কয়ার এই দুটোকে আমরা একসঙ্গে লিখেছি, কাই ওয়ান স্কয়ার টু দি পাওয়ার এত, কাই টু স্কয়ার টু দি পাওয়ার এত। এখন আমরা আগের মতোই ভেরিয়েবল ট্রান্সফরমেশন করব। f ইকুয়াল টু কাই ওয়ান স্কয়ার ডিভাইডেড বাই n1 - 1, যেটা আমাদের বের করতে হবে সেটা। আর আরেকটা ধরলাম কাই টু স্কয়ার ইকুয়াল টু y, ওখানে ধরেছিলাম সম্ভবত ইউ, অন্য একটা ভেরিয়েবল আর কি, তোমরা যেটাই ধরো। তাহলে কাই ওয়ান স্কয়ার ইকুয়াল টু n1 - 1 ডিভাইডেড বাই n2 - 1 fy, কাই টু স্কয়ার ইকুয়াল টু y। তাহলে আমরা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করেছিলাম জ্যাকোবিয়ান, আমরা আছি কাই ওয়ান স্কয়ার এবং কাই টু স্কয়ারে, সেখান থেকে যাব আমরা f এবং y এ। তাহলে যে ভেরিয়েবলে আছি কাই ওয়ান স্কয়ার সাপেক্ষে f, কাই টু স্কয়ার সাপেক্ষে f, কাই ওয়ান স্কয়ার সাপেক্ষে y, কাই টু স্কয়ার সাপেক্ষে y। তোমরা জানো ডিটারমিনেন্টের মান আমরা যদি এভাবে না ধরে এফটাকে এভাবে ধরতাম কোনো অসুবিধা নাই, কারণ আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী রো কলাম পরিবর্তন হলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। কাজেই এখানে আমি জ্যাকোবিয়ানে যদি আমি এটাকে এখানে লিখতাম, এটাকে এখানে লিখতাম, এটাকে এখানে লিখতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। তাহলে দেখো এখান থেকে এটাকে f এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে n1 - 1 n2 - 1 y, আর এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে n1 - 1 n2 - 1 f। এটাকে এখানে কোনো f নাই, f এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0, y আছে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে আমাদের জ্যাকোবিয়ানের মান বের হলো এটা। ওকে, এখন আমরা ডিস্ট্রিবিউশনটা কি লিখবো, f এবং y। তাহলে যেটা যেটা ছিল কাই ওয়ান স্কয়ারের জায়গায় আমি মান বসালাম, কাই টু স্কয়ার ইকুয়াল টু y ধরেছি সেখানে বসালাম, কাই ওয়ান স্কয়ার টু দি পাওয়ার কত ছিল সেটা বসালাম, কাই টু স্কয়ার ইকুয়াল টু y সেটা টু দি পাওয়ারটা বসালাম, আর জ্যাকোবিয়ান। এখন আমরা এগুলোকে যতগুলোকে সিম্পলিফাই করা যায় সেগুলো আমরা করব। এখান থেকে আমরা y কমন নিলাম,
ওকে, এখানে ওয়াই ওয়াই আছে, ওয়াই কমন নিলাম। আর এখানে এফ আর ওয়াইটাকে আলাদা করব, কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা করব। তাহলে এটা কনস্ট্যান্ট পার্ট, এফ টু দি পাওয়ার এত, ওয়াই টু দি পাওয়ার এত। ওকে, ওয়াই এর পাওয়ার এখানে একটা, ওয়াই এর পাওয়ার এখানে একটা, আর জ্যাকোবিয়ানেও একটা ওয়াই আছে। তাহলে পরবর্তীতে এসে এই তিনটা ওয়াই আমরা একসঙ্গে করেছি। এফ একটাই, এই কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসছে, এন ওয়ান এটা বাইরে চলে আসছে, আর এখানে ওয়ানটাকে সামনে লিখেছি, আর এফ একটাই, আর ওয়াই এর যে পাওয়ার দুইটা একসঙ্গে করা ছিল আর একটা বাকি ছিল, সেটাকে আমরা এখানে লিখেছি। ওকে, এখন আমরা ডিস্ট্রিবিউশন বের করব এফ এর। তাহলে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে আমরা এফ এর ডিস্ট্রিবিউশনটা বের করব। সেটাই এখন করেছি। নাও ইন্টিগ্রেটিং ওভার ওয়াই, দেন উই গেট দ্য ডিস্ট্রিবিউশন অফ এফ। তাহলে যেখানে ওয়াই এর সাপেক্ষে করব, সো এফটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট পার্ট তো আসছেই, তার সঙ্গে এই এফ এর এটাও বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন। 0 to infinity e to the power minus half এত ইন্টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এত। তাহলে এটা কি আমাদের গামা ফাংশন, ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus ax, x to the power n minus 1। তাহলে এই পুরোটা হলো আমার এই যে হাফ ইন্টু এটা হলো a, আর n1 প্লাস n2 মাইনাস 2/2 এটা হলো n। তাহলে আমরা একবারে বসিয়ে দিলাম, এখানে যা ছিল থাকলো, গামা n ভাগ a টু দি পাওয়ার n, গামা n ভাগ a টু দি পাওয়ার n। এর মধ্যে দুইটা পার্ট, হাফ ইন্টু এত, তাহলে হাফ টু দি পাওয়ার এত আর এত টু দি পাওয়ার এতকে আমরা আলাদা করে লিখেছি, কারণ এখানে 2 টু দি পাওয়ার এত আর হাফ টু দি পাওয়ার এত এটা ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য দুটোকে আলাদা করে লিখেছি। তাহলে আমাদের এটা আর এটা ক্যান্সেল, আর এটা 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 মিলে আমরা বিটা ফাংশন লিখবো পরবর্তীতে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম n1 minus 1/2 প্লাস n2 minus 1/2। তাহলে যোগ করলে n1 plus n2, এই যে যোগ করলে কি হবে, n1 plus n2 minus 1 minus 1 2, আর লসাগু করলে নিচে 2। এটাকে ভেঙে লিখলাম, কারণ এই তিনটা ইকুয়াল টু আমি লিখবো বিটা ফাংশন। ওকে, আর এটা যে কনস্ট্যান্ট পার্টটা উপরে ছিল সেটাকে আমরা এখানে লিখেছি, f টু দি পাওয়ার এত এখানেই থাকলো, 1 প্লাস এটা n1 minus 1 n2 minus 1 f টু দি পাওয়ার এত। ওকে, এখন আমাদের বিটা ফাংশন লিখে ফেললাম, এটা ইকুয়াল টু কি, গামা m প্লাস n গামা n গামা n। তাহলে 1 বাই বিটা n1 minus 1 n2 minus 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা এখানে আসলো f টু দি পাওয়ার n1 minus 1/2 minus 1, 1 plus n1 minus 1 n2 minus 1 f to the power n1 plus n2 minus 2/2। তাহলে এটা কিন্তু f ডিস্ট্রিবিউশনে শুধু ডিগ্রিজ অফ ফ্রিডম কত, ওখানে আমাদের ছিল n1 n2 আর এখানে n1 minus 1 n2 minus 1। ওকে, এটাই হলো আমাদের f ডিস্ট্রিবিউশন যদি দুইটা স্যাম্পল অবজারভেশনের রেশিও ভেরিয়েন্সের রেশিও হয়, s1 স্কয়ার ডিভাইডেড বাই s2 স্কয়ার। স্যাম্পল অবজারভেশনের ভেরিয়েন্সের রেশিও হলে র্যান্ডম স্যাম্পলের, দুইটা আলাদা আলাদা র্যান্ডম স্যাম্পলের ভেরিয়েন্সের রেশিও, সে দুটার আমরা এফ ডিস্ট্রিবিউশন ফলো করব। এখন তোমরা যখন প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্স এর ওই পেপারে এফ ডিস্ট্রিবিউশন দেখবা, তখন কিন্তু তোমরা দেখবা যে ভেরিয়েন্স টেস্ট যখন আমরা করছি, টু ভেরিয়েন্স টেস্ট, স্যাম্পল নিয়ে টু ভেরিয়েন্স টেস্ট করছি, তখন কিন্তু আমরা এই এটা লিখবো s1f ইকুয়াল টু s1 স্কয়ার ভাগ s2 স্কয়ার। এখানে আবার একটা কি আছে দেখো, if f follows f distribution n1 and n2 degrees of freedom, then show that 1 by f follows f distribution with n2 and n1 degrees of freedom। এটা অনেক সময় ছোট একটা প্রশ্ন হিসাবে আসতে পারে। আমাদের n1 এবং n2 এই ডিগ্রিজ অফ ফ্রিডম f যদি ফলো করে, তাহলে 1 বাই f টা ফলো করবে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমটা উল্টা হয়ে যাবে, রিসিপ্রোকাল হয়ে যাবে, সেটাই আমরা একটু দেখেছি। তাহলে দেখো পিডিএফ অফ এফ ডিস্ট্রিবিউশন উইথ n1 and n2 ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা আমরা জানি f of f ইকুয়াল টু এটা n1 বাই n2 টু দি পাওয়ার n1 বাই 2 বিটা n1 বাই 2 n2 বাই 2 f টু দি পাওয়ার n1 বাই 2 মাইনাস 1
1 plus n1 by n2 into f to the power n1 plus n2। এখন দেখো 1 by f এর ডিস্ট্রিবিউশনটা কি রকম আসবে সেটা আমরা দেখব, যে 1 by f এর ডিস্ট্রিবিউশনটা একই রকম আসবে, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডমটা চেঞ্জ হয়ে যাবে, n1 n2 এর জায়গায় n2 n1 হয়ে যাবে। তাহলে আমরা ধরলাম y ইকুয়াল টু 1 by f, তাহলে y এর ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব। 1 by f এর ডিস্ট্রিবিউশন মানে y এর ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব। তাহলে f ইকুয়াল টু 1 by y, f ইকুয়াল টু 1 by y, তাহলে df ইকুয়াল টু y টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1 y টু দি পাওয়ার মাইনাস 2 dy, তাহলে মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 by y স্কয়ার। তাহলে আমরা জানি আমরা ভেরিয়েবল ট্রান্সফরমেশন, এটা আসলে জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান মানে অ্যাবসলিউট ভ্যালু, df ভাগ dy এটা যদি ধরি তাহলে এটা হবে 1 by y স্কয়ার dy। আবার আমরা এটাকে যদি ভেরিয়েবল চেঞ্জ করি রেঞ্জ 0 টু ইনফিনিটি, তখন আমরা দেখব যে ইনফিনিটিতে 1 বাই ইনফিনিটি হবে 0, আবার 1 বাই 0 হয়ে যাবে ইনফিনিটি। আমি যদি এখানে নেগেটিভ নাও উঠিয়ে দেই, অ্যাবসলিউট ভ্যালু নাও লিখি, ভেরিয়েবল ট্রান্সফরমেশন করলে লিমিট যদি দেই, তাহলে f ইকুয়াল টু যখন 0 তখন y ইকুয়াল টু ইনফিনিটি, f ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন y ইকুয়াল টু 0। এটাকে যদি আবার 0 টু ইনফিনিটি লিখি তখন আমার নেগেটিভ সাইনটা এমনি চলে যাবে, সেভাবেও করা যায়। তাহলে f of y dy, তাহলে n1 by n2 to the power n1 by 2, এটা ঠিকই থাকলো, এখানে কোনো চেঞ্জ নাই। 1 by y, তাহলে f এর জায়গায় লিখলাম 1 by y, 1 by y to the power n1 by 2 minus 1, 1 plus n1 by n2, f এর জায়গায় লিখলাম 1 by y to the power n1 plus n2 by 2, আর জ্যাকোবিয়ানের মান হচ্ছে 1 by y স্কয়ার। এখন দেখো আমরা কি করছি, এটা তো এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, এটা সেরকমই থাকলো। এখন y 1 by y টু দি পাওয়ার এত, তাহলে y কয়টা আছে, এখানে একটা আছে, এখানে আছে, ওকে। তাহলে 1 by y টু দি পাওয়ার যদি এত হয় তাহলে y টু দি পাওয়ার কি হবে, মাইনাস হবে না, মাইনাস n1 by 2 প্লাস 1, 1 by y টু দি পাওয়ার n1 by 2 মাইনাস 1, তাহলে 1 by y টু দি পাওয়ার কে আমি y টু দি পাওয়ার লিখলে কি হবে, মাইনাস n1 by 2 প্লাস 1, প্লাসটা সামনে লিখে n মাইনাসটাকে পরে লেখা হয়েছে, আর এটাকে উপরে তুললে y টু দি পাওয়ার মাইনাস 2, ওকে। এখন দেখো এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা এই অংশটা কমন নিয়েছি, এই অংশটা যদি কমন নেই n1 by n2 into 1 by y, এখানে এই অংশটা কমন নিলে এখানে কি হচ্ছে আমার 1, আর এটা ওই পাশে গেলে কি হচ্ছে n2 by n1 y, দেখো এটা দিয়ে এটা গুণ করলে n1 by n2 1 by y, আর এটা গুণ করলে n2 n2 কেটে গেল, n1 n1 কেটে গেল, y y কেটে গেল 1, তাহলে এটা কমন নিলে আমাদের এত টু দি পাওয়ার n1 by n2 ডিভাইডেড বাই 2। এখন এই যে আমাদের এটা তো ঠিকই থাকলো, এখন আমাদের এটাও ঠিক থাকলো, উপরে এটাও ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, ওকে। এখন y টু দি পাওয়ার কি হলো, আগে y টা দেখি, y টু দি পাওয়ার এটা 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 আর এই যে এটা, তিনটা জিনিস, তাহলে y টু দি পাওয়ার এই দুটো তো আছেই, 1 মাইনাস n1 by 2 মাইনাস 2, আর 1 by y টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2, তাহলে 1 by 1 by y, তাহলে এটাকে উপরে উঠাইলে 1 by y কে উপরে উঠালে এটা প্লাস হয়ে যাবে, শুধু y হলে উপরে উঠালে মাইনাস হয়ে যেত, তাহলে 1 by 1 by y, এটার পাওয়ারটা তাহলে যা ছিল তাই থাকবে, n1 plus n2 ডিভাইডেড বাই 2, আর n1 by n2 to the power n1 by 2 n2 by 2, এটাকে উপরে উঠাইলে উল্টিয়ে যাবে, n2 by n1 to the power n2 by n1 to the power n1 by 2 plus n2 by 2, এটাকে উপরে উঠিয়ে নিলে আমার উল্টায় যাবে। এখন এটা ঠিক থাকলো, এখানে এটা এখন এই অংশটা তো চলে গেছে, এখন শুধু এটা থাকলো। তারপরে দেখো এখানে কি n1 by n2 to the power n1 by 2 আর n2 by n1 to the power n1 by 2, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা n1 by n2 to the power n1 by 2 আর n2 by n1 to the power n1 by 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি n2 by n1 to the power n2 by 2, সেটা থাকলো n2 by n1 to the power n1 by 2, বিটা এটাকে n2
টাকে সামনে রাখলাম, কারণ বিটা এম এন ইকুয়াল টু বিটা এন এম, এটা আমার লিখলে কোনো অসুবিধা নেই। এন টু টাকে সামনে লিখেছি, এন ওয়ান টাকে পরে লিখেছি। ওয়াই টু দি পাওয়ার দেখো এন ওয়ান বাই টু, এন ওয়ান বাই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এন টু বাই টু মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে হয়ে গেল মাইনাস ওয়ান। 1 plus y to the power n2 by n1 to the power y, n1 plus n2 divided by 2। তাহলে এটা আমাদের কি হলো, যে f এর যে ডিস্ট্রিবিউশনটা আছে তার ঠিক বিপরীত, যেখানে n1 আছে এখানে n1 ছিল, এখানে n2 ছিল, এখানে n1 ছিল, যেখানে যেখানে n1 আছে সেখানে হয়ে যাচ্ছে n2, যেখানে যেখানে n2 ছিল সেখানে সেখানে হয়ে যাচ্ছে n1। y এর ডিস্ট্রিবিউশনটা f এর ঠিক উল্টা, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো উল্টা। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এত, তাহলে ওয়াই ইকুয়াল টু কি ধরেছিলাম আমরা 1/f, ওয়াই ইকুয়াল টু 1/f, তাহলে 1/f এর ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে, যেখানে ওয়াই আছে সেখানে আমরা 1/f লিখবো। তাহলে এফ এর যে ডিস্ট্রিবিউশনটা 1/f এর ডিস্ট্রিবিউশনটা তার বিপরীত, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো আলাদা। এফ যদি ফলো করে n1 n2 ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে 1/f ফলো করবে n1 ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, এখন আমরা দেখব এই ডিস্ট্রিবিউশনের প্রপার্টি। প্রপার্টি গুলা কি আমরা দেখতেছি, এফ ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, যেটা রেঞ্জ হচ্ছে 0 to infinity। এফ ডিস্ট্রিবিউশন হ্যাজ টু প্যারামিটারস n1 and n2, ডিগ্রিজ অফ ফ্রিডম গুলোই প্যারামিটার। এফটা হচ্ছে ভেরিয়েবল হুইচ আর নোন অ্যাজ ডিগ্রিজ অফ ফ্রিডম। এফ ডিস্ট্রিবিউশনের মিন কত, এটা আমরা যেগুলো বের করেছি আগে, এফ ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কত, এফ ডিস্ট্রিবিউশনের মোড কত, এই সবগুলোই হচ্ছে এফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা এক্সিস্ট করে না। ইউজেস, ইউজেস তোমরা যখন ওই প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্স পড়বা তখন দেখবা এফ ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ, যত টেস্ট, যে কতগুলো টেস্ট আছে সেখানে সেখানে আমরা ইউজ করি, সেগুলো এখানে বর্ণনা দেওয়া হয়েছে। F distribution is used in the following cases, কোন কোন কেসে ইউজ করা হয়, to test the equality of two variance, যেটা বললাম একটু আগে আমরা স্যাম্পল ভেরিয়েন্স দুটো রেশিও বের করলাম না, f equal to s1 square ভাগ s2 square follows f distribution with n1 minus 1 and n2 minus 1 degrees of freedom। তাহলে দুইটা স্যাম্পল ভেরিয়েন্সের মধ্যে ইকুয়ালিটি, স্যাম্পল ভেরিয়েন্স দুইটা ভেরিয়েন্সের টেস্ট করতে আমরা কি বের করি, কি ইউজ করি, এফ ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে টু ভেরিয়েন্স টেস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি এফ ডিস্ট্রিবিউশন। তারপরে ওই এফ ডিস্ট্রিবিউশন ওই টেস্টে আবার কনফিডেন্স ইন্টারভ্যাল যখন বের করি, ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য রেশিও অফ টু ভেরিয়েন্সেস। তারপরে টু টেস্ট দ্য ইকুয়ালিটি অফ সেভারেল মিনস, সেভারেল মিনস একের দুইয়ের অধিক মিন যখন আমরা টেস্ট করি, সেভারেল মিন টেস্টের ক্ষেত্রে আমরা এফ ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। তাহলে সেভারেল মিন টেস্টের ক্ষেত্রে আমরা এফ ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। তারপরে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্টে আমরা এফ টেস্ট ব্যবহার করি। হ্যাঁ, তারপরে টু টেস্ট দ্য লিনিয়ারিটি অফ রিগ্রেশন ইন সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস, তাহলে সেখানেও আমরা এফ ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। টু টেস্ট ভেরিয়াস হাইপোথিসিস ইন মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, তাহলে এইসব ক্ষেত্রে আমরা এফ টেস্ট গুলো ইউজ করে থাকি। তাহলে তোমরা যে এই ডিস্ট্রিবিউশন গুলো পড়ছো, এফ টি কাই স্কয়ার টেস্টের মধ্যেও তোমরা এই তিনটা টেস্টই পড়বে, আর একটা পড়বে নন প্যারামেট্রিক হয়তো কিছু পড়বে। তাহলে এফ টেস্ট, টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এগুলো তোমরা পড়বে। তাহলে আমাদের এই যে তোমাদের যে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স যে পার্টটা, এই পার্টের যে দুইটা অংশ, একটা হচ্ছে স্যাম্পল সার্ভে, একটা হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। দুইটা পার্ট এখানে, একটা হলো স্যাম্পল সার্ভে, একটা হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আমি ক্লাস নিলাম, প্রথমের দিকে করেছি বেসিক অংশ, স্যাম্পল ভেরিয়েন্স আমাদের কোন ডিস্ট্রিবিউশন থেকে আসছে, তার মিনের ডিস্ট্রিবিউশন কত, তার ভেরিয়েন্সের ডিস্ট্রিবিউশন কত, এগুলো দেখেছিলাম। তারপরে দেখেছিলাম আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, তারপরে দেখেছিলাম আমরা টি ডিস্ট্রিবিউশন, তারপরে দেখলাম আমরা এফ ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর আমার যে অংশটুকু, এটুকু আমাদের শেষ। এখন তোমরা
নিয়মিত পড়াশোনা করবে, ইউনিভার্সিটি খুলে যাবে, খুললে পরেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হবে, কেন তোমাদের সব প্রসিডিউর কমপ্লিট। ইন কোর্স পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফর্ম ফিল আপ সব হয়ে গেছে। এখন তোমাদের সামনে হয়তো জাস্ট ইউনিভার্সিটি খুললেই পরীক্ষার ডেট দিয়ে দিবে। সেজন্য তোমরা যে ক্লাসগুলো করানো হলো এই ক্লাসগুলো ভালো করে দেখবে, মেজর নন মেজর সহ সবগুলো ক্লাস তোমরা ভালো করে দেখবে, কেননা যখন ইউনিভার্সিটি খুলবে তখন পরীক্ষাগুলো যে নিবে এই পরীক্ষাগুলোর মধ্যে সাধারণত গ্যাপ কম থাকবে, কেননা তারা চেষ্টা করবে পরীক্ষাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেক্সট ইয়ারের ক্লাস শুরু করার জন্য। পরীক্ষাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে পরবর্তী, যেহেতু কোনো ইয়ারেরই আর ক্লাস বা পড়ানো কোনো কিছু ডিউ নাই, প্রত্যেকটা ইয়ারের ফর্ম ফিল আপ করা শেষ, সেজন্যই খুব দ্রুত পরীক্ষা নিয়ে পরবর্তী বছরের ক্লাস শুরু করে দিবে। এই জন্য তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে হবে, পরীক্ষার মাঝে যে গ্যাপ এটা তোমরা খুবই কম পাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।